অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়। বাংলাদেশে পার্শ্ব প্রতিক্রিয়া মেলেনি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। খতিয়ে দেখার নির্দেশ। জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট। বিমানবন্দরে স্বাগত জানান সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। উষ্ণ অভ্যর্থনা পেয়ে খুশি হাজিরা। এবং অভিবাসীদের ঢল ঠেকাতে স্টুডেন্ট ভিসা আরও কঠিন করল অস্ট্রেলিয়া। বাড়াতে হবে সর্বনিম্ন সঞ্চয়। হতাশ বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীরা। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন ওয়ালটন নন স্টপ মিলিয়নিয়ার অফার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ নিয়ে এখন তোলপাড় গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে বিশ্ববাজার থেকে নিজেদের সব কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। এতে আতঙ্ক বেড়েছে ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর বর্তমানে দেশের সব কোভিড টিকাই ফাইজারের। কিছুদিন ধরেই বিশ্বজুড়ে করোনা টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের মারাত্মক কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, এই টিকা নেয়ার ফলে থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম এবং টিটিএস নামের বিরল রোগের শঙ্কা রয়েছে। এতে শরীরে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে হার্ট অ্যাটাকও হতে পারে। করোনা টিকার বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করেছে অ্যাস্ট্রাজেনেকাও। এতেই নড়ে চড়ে বসেছে সবাই। আর এই টিকা গ্রহণকারীদের মধ্যে আতঙ্ক আরও বাড়ে যখন বাজার থেকে তাদের করোনা টিকা তুলে নেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। তবে তারা কারণ হিসেবে দেখিয়েছে বাজারের চাহিদা কমে যাওয়ার অজুহাত। বাংলাদেশে বর্তমানে সব কোভিড ভ্যাকসিন ফাইজার হলেও প্রথম দিকে অনেকেই অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। আমরা আমাদের দেশে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা এখনো দেখি নাই, শুনি নাই। তো আমি ডিজি হেলথকে নির্দেশ দিছি যে এটা একটা সার্ভে করার জন্য, যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনোতে করবে আমাকে যাওয়ার জন্য আমরা সেভাবে ব্যবস্থা নিব। তবে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া টিকা গ্রহণকারীরা কবে ভ্যাকসিন নিয়েছিলেন সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি। আসমাতুলি, নিউজ 24। সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। স্থানীয় সময় সকাল 11:15টায় জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। প্রথম ফ্লাইটে হজে আসা যাত্রীর সংখ্যা ছিল 415 জন। বিমানবন্দরে হাজিদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। বৃহস্পতিবার একে একে 6টি ফ্লাইটে 2700 হজযাত্রী নিয়ে সৌদি আরবে যাচ্ছে। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট। চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে জেদ্দায় পৌঁছেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 11:15টায় জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। বাংলাদেশি হাজিদের রুট টু মক্কার রোল মডেল হিসেবে দেখতে চাই বলে জানান তিনি। পাশাপাশি যে কোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনসুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজ যাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস দেন তিনি। বাংলাদেশকে এই মক্কা ইনিশিয়েটিভের রোল মডেল হিসেবে অন্যান্য সকল দেশে তুলে ধরতে চাই। এই সময় উপস্থিত ছিলেন জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ জহুরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। আমরা আশা করি আমাদের প্রিপারেশন খুব সুন্দরভাবে নেওয়া আছে, সম্পূর্ণ সুন্দরভাবে আমরা হজ সম্পন্ন করতে পারবো। এই সময় বাংলাদেশ থেকে আগত হজ যাত্রীরা বিমানবন্দরে সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞ প্রকাশ করেন। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এসেছি বাংলাদেশ বিমানে। আমাদের বিমানে যে যারাই আমাদের সেবায় নিয়োজিত ছিল তারা অতুলনীয়, অনেক সুন্দর লাগছে। আর এখানে এসে আরো বেশি ভালো লাগছে। আমার দীর্ঘদিনের আশা, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাদের এই আশা পূরণ করেছেন। অনেক দিনের ইচ্ছা ছিল চাকরির শেষ পর্যায়ে এবং এই আশা আল্লাহ পূরণ করছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সফর হয়েছে। চলতি বছর হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছে 83,311 জন। তবে এখনো 40,000-এরও বেশি হজযাত্রী ভিসা পায়নি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। মোহাম্মদ ফিরোজ, নিউজ 24, সৌদি আরব। স্টুডেন্ট ভিসা নিয়ে
আরও কঠোর অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বনিম্ন সঞ্চয়ের পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ওজি সরকার। অভিবাসীদের ঢল ঠেকাতেই অস্ট্রেলিয়া এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় হতাশ দেশটিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীরা। স্টুডেন্ট ভিসার নিয়মে ফের পরিবর্তন আনল অস্ট্রেলিয়া সরকার। দেশটিতে ভিসা আবেদনের ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীদের এখন থেকে কমপক্ষে 29,710 অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ 19,576 মার্কিন ডলারের সঞ্চয়ের প্রমাণ দেখাতে হবে। স্টুডেন্ট ভিসায় নতুন এই নিয়ম ঘোষণার পাশাপাশি অবৈধ পন্থায় শিক্ষার্থী ভর্তির বিষয়ে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক করেছে ক্যানবেরা। এর আগে গেল বছরের অক্টোবরে এই সঞ্চয়ের পরিমাণ 21,041 অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে 24,505 ডলার করা হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতেও রেকর্ড অভিবাসী প্রবেশের কারণে নতুন এই নিয়ম কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ওজি সরকারের নয়া সিদ্ধান্তে হতাশ দেশটিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বিদেশি শিক্ষার্থীরা, হতাশ আগ্রহী বাংলাদেশিরাও। আসমাতুলি, নিউজ 24। কর্মহীন প্রবাসীদের মাঝে ফ্রি খাবার বিতরণ করেছেন সফল রেমিটেন্স যোদ্ধা সৌদি আরবের রিয়াদের ঘরোয়া হোটেলের কর্ণধার সাইফুল ইসলাম। মানবিক দৃষ্টিকোণ থেকে কর্মহীন, অসহায়, অসুস্থ প্রবাসীদের পাশে দাঁড়ান কুমিল্লা জেলার মুরাদনগরের এই ব্যবসায়ী। মোহাম্মদ সামিউলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, আব্দুল করিম, রুস্তম খান সহ অনেকে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালি শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। রোমের তুস্কোলানায় একটি রেস্টুরেন্টের হল রুমে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ডক্টর মশিউর মালিক কমিটি ঘোষণা করেন। সভাপতি পদে আমিনুর রহমান খোকন, সিনিয়র সহ সভাপতি রাসেল মৃধা, সাধারণ সম্পাদক পদে আবিদুর রহমান সোহেলকে নির্বাচিত করা হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় বিধ্বস্ত হয়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। প্যারাশুট নিয়ে 2 পাইলট জীবন বাঁচানোর চেষ্টা করলেও সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন, আহত আরেকজনের চিকিৎসা চলছে। বিধ্বস্ত বিমানটি প্রায় 10 ঘন্টা পর কর্ণফুলী নদী থেকে উদ্ধার করেছে বিমান বাহিনী, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। আবু জাবেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল 10:30টার দিকে বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমানটি পতেঙ্গায় নৌবাহিনীর বোট ক্লাবের ওপর দিয়ে উড়ছিল। এ সময় হঠাৎ বিমানটির পেছনের দিকে আগুন ধরে যায়। বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর মোহনায় পড়ে বিমান বাহিনীর যুদ্ধ বিমান। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে প্যারাশুট নিয়ে নদীতে অবতরণ করেন 2 পাইলট। তাদের উদ্ধার করে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। যদিও চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান 1 পাইলট, আরেকজনও আছেন গুরুতর অবস্থায়। এদিক দিয়ে একটা টল দিল, আমি তো মনে করছি এখানে ভিতরে পড়ছে বিমানটা, আসলে দেখি না সাগরে ফেলাইছে। লাস্টে প্যারাশুট দিয়ে 2জন মানুষ দেখলাম উপর দিয়ে উঠলো, আবার নিচে নামলো। 2জন পাইলট, একজন বসছে পশ্চিম পারে, একজন বসছে দক্ষিণ পারে। তো ডুবনের অবস্থা ছিল, একজন হুঁশ আছিল। ওনারা অনেক কষ্ট করছে, সাঁতার কাটছে। তো আমরা 3টা বোট গিয়ে আমরা ওনাদেরকে উদ্ধার করে বোট ক্লাবের এখানে এনে দিলাম, এনে দিয়ে ওনারা হসপিটালে নিয়ে গেছে। একজন একটু শক্ত ছিল, উঠে দাঁড়াইছে 1 ফুটের মধ্যে, আরেকজন উঠছে 1 ফুটের মধ্যে, আরেকটা সাইডে পাশে এমনি হেল্প করছে। বিমানটি আগুন ধরে 3 ভাগে বিভক্ত হয়ে কর্ণফুলী নদীতে পড়ে ধ্বংসাবশেষ। সেসব উদ্ধারে চলছে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর অভিযান। আমাদের ডুবুরি টিম কাজ করতেছে, কোস্টগার্ডের সাথে যৌথভাবে কাজ করতেছে। যতটুকু জানতে পেরেছি আমরা, যে বিমান যেহেতু প্রশিক্ষণরত বিমান ছিল, সেখানে 2জন পাইলট ছিলেন, 2জনকে এখানে স্থানীয় যারা উপস্থিত ছিল ওনারা উদ্ধার করেছেন। কিন্তু প্রশিক্ষণের সময় কেন এমন দুর্ঘটনা তা তদন্ত করছে বিমান বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলীতে বিধ্বস্ত বিমানের নিহত পাইলট অসীম জাওয়াদের মানিকগঞ্জের বাসায় চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে বারবার মূর্ছা যাচ্ছেন জাওয়াদের মা। নিহতের স্বজনরা জানান, ছোটবেলা থেকে বিমান বাহিনীতে যোগ দেওয়ার চিন্তা ছিল জাওয়াদের। স্ত্রী অন্তর আক্তার, 6 বছরের মেয়ে আয়জা ও 1 বছরের ছেলেকে নিয়ে চট্টগ্রামে থাকতেন জাওয়াদ। তার মৃত্যুতে পরিবার হারালো একমাত্র সন্তানকে, আর দেশ হারালো একজন মেধাবী অফিসারকে।
এদিকে চট্টগ্রাম বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক প্যারেড গ্রাউন্ডে জাওয়াদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উইং কমান্ডার সাখাওয়াত আনোয়ার, এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শেষ করছে 1 মিনিটের মধ্যে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর অভাবে পরিবারটা নিঃস্ব হয়ে গেল। তার ছোট্ট 2টা বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে। আর দীর্ঘদিন এর মার অনেক বড় আশা ছিল, সে আশা সব শেষ। আরও বেশি সরকারি প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে অন্তর্ভুক্ত করার বিষয়টি যাচাই করে ব্যবস্থা নিতে অর্থ বিভাগকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে আর কোনো প্রকল্পে তার নাম ব্যবহার না করারও নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী সভা একনেক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিন ৫,৫৬৩ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়। মূলত ব্যাংকিং ব্যবস্থার উপর ভর করেই দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি। স্বল্প কিংবা মধ্যমেয়াদী অর্থসংস্থানে উদ্যোক্তাদের প্রধান ভরসা ব্যাংক ঋণ। অথচ দীর্ঘমেয়াদী বিনিয়োগের উৎস পুঁজিবাজার ভুগছে আস্থার সংকটে। সেই সংকট থেকে বের হতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আনতে চায় সরকার। বৃহস্পতিবার একনেক সভায় টেকসই পুঁজিবাজার গঠনে সরকারি আরও প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, শেয়ার বাজারে সরকারি প্রতিষ্ঠান কোম্পানিগুলি যেন অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে অর্থ বিভাগ একটা কার্যকর উদ্যোগ নেয়। সেইটা অর্থ বিভাগকে অর্থ সচিব মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। এগুলি উনি যাচাই বাছাই করবেন কারা কারা আসতে পারে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও। সংস্থাটি বলছে আরও বেশি সরকারি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি আস্থা ফেরাবে পুঁজিবাজারে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন লাভজনক কোম্পানিসমূহকে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তকরণের কার্যক্রম আরও দ্রুততার সাথে সম্পন্ন হবে। লাভজনক কোম্পানি সহ পুঁজিবাজার তালিকাভুক্তি দেশের পুঁজিবাজারের জন্য সহায়ক হবে এবং বাজারের গভীরতা বৃদ্ধি পাবে বলে আমাদের প্রত্যাশা। এদিন ৫,৬৬৩ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন করে একনেক। সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, যেসব কারণে প্রকল্পে ধীরগতি হয় তা সমাধানে কাজ করছে সরকার। যেখানে ভূমি অধিগ্রহণের বিষয় আছে সেখানেই বিলম্ব বেশি হয়। যদি একটা প্রকল্প অনুমোদনের পর সেখান থেকে শুরু করি তাহলে এই প্রকল্প বিলম্ব হয়ে যাবে, কারণ প্রাক পেমেন্ট যে কাজগুলো সেগুলো শেষ হয় না। তো এগুলো আমরা বিবেচনা করে আমরা এভাবে দিচ্ছি, টাইম সেভাবেই দিচ্ছি এবং বলে দিচ্ছি যে এই টাইম দেওয়া হলো, এরপরে কিন্তু টাইম আমরা বৃদ্ধি করব না। তবে আর কোনো প্রকল্পে যাতে নিজের নাম ব্যবহার করা না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি অনুমতি দিবেন না। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। কৃষকের সেচ নির্বিঘ্ন করতে গ্রামের বদলে প্রয়োজনে রাজধানীর অভিজাত এলাকায় লোডশেডিং দিতে বলেছেন প্রধানমন্ত্রী। স্বয়ং বিদ্যুৎ প্রতিমন্ত্রী এলাকা গুলশান বনানীতে লোডশেডিং দিতে বলেন তিনি। এছাড়াও মুদ্রাস্ফীতি কমাতে সকল অনাবাদী জমিতে চাষ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। উৎপাদন বাড়িয়ে সবাইকে স্বাবলম্বী হওয়ারও আহ্বান জানান তিনি। সংসদে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলছিলাম যে 1000 মেগাওয়াট বা 2000 মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে আমরা গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িধারা, বনানী, বড় লোকদের জায়গায় যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। বাড়িতে লিফট, বাড়িতে টেলিভিশন, বাড়িতে এয়ার কন্ডিশন, তো তারা একটু 2 ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয়, আমার কৃষকের আর অভাব হবে না। এখন তো সেটাই করবে। এটা মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে বলছিলাম তুমি যেখানে থাকো ওইখানে লোডশেডিং দেখতে চাই। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপি সমাবেশ করতে পারবে। দলটিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সমাবেশের অনুমতি নিতে সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল। তখন সব দিক বিবেচনা করে বিকেলের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা জানায় ডিএমপি। বৈঠকে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অংশ নেন। পরে ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে মৌখিকভাবে জানানো হয় তারা শর্ত সাপেক্ষে সমাবেশ করতে পারবেন। রপ্তানি বহুমুখীকরণে হস্তশিল্পের উপর জোর দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বলেন, হাতে তৈরি সব পণ্য সারা বিশ্বে পৌঁছে দিতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দেশের খ্যাতনামা রপ্তানিকারক ও তাদের প্রতিনিধিদের সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন রপ্তানিতে অবদান রাখা 140 জন এবং বাণিজ্যের জন্য 44 জন ব্যবসায়ীকে সিআইপি কার্ড প্রদান করে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে অনুরোধ জানান এফবিসিসিআই সভাপতি। সেই লক্ষ্য নিয়ে জানি আমরা অনুরোধ করবো, আমাদেরকে আপনি অটোমেটেড গ্যাসটা ঠিক করে দেন, ইলেকট্রিসিটি ঠিক করে দেন, আমরা আপনাকে পয়সা দেব, কিন্তু আমরা এটার জন্য ব্যবসা করতে পারছি না। আমার মনে হয় এই কাজটা যদি আপনি করে দেন তাহলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে। 73টা দেশে আমাদের এমবেসি আছে, 23টা দেশে আমাদের কমার্শিয়াল কাউন্সিলর আছে। তাদের মাধ্যমে আগামী 1 বৈশাখে আমরা প্রত্যেকটা এমবেসিতে বৈশাখী মেলা করতে চাই এবং সেইখানে আমাদের এই যে হাতে তৈরি শিল্প আমরা পৌঁছে দিতে চাই সারা পৃথিবীর বিভিন্ন দেশে। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন সহ 6 জনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সব আসামি পলাতক থাকলেও রায়ে ক্ষুব্ধ রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। 90 দশকের রূপালী পর্দার রোমান্টিক হিরো সোহেল চৌধুরী অভিনয় করেন 30টিরও বেশি চলচ্চিত্রে, কিন্তু 1998 সালে 17 ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিভে যায় সে সময়ের জনপ্রিয় এই নায়কের জীবন প্রদীপ। রাজধানীর বনানীতে ট্রাম্প ক্লাবের নিচে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। আলোচিত এই হত্যাকাণ্ডে সোহেলের ভাইয়ের করা গুলশান থানার মামলায় 9 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সানজিদুল ইসলাম ইমন, আশিস রায় ওরফে বোতল চৌধুরী ও ঢালিউডের প্রভাবশালী প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, বনানীর তৎকালীন ট্রাম্প ক্লাবের মালিক আশফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম এবং আদনান সিদ্দিকীকে অভিযুক্ত করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছর পুনরায় শুরু হয় বিচার কাজ। অবশেষে আজিজ মোহাম্মদ ভাই সহ 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকি 6 জনকেই খালাস দিয়েছেন আদালত। পূর্ণাঙ্গ রায়টা পাওয়ার পরেই আমরা এটা বুঝতে পারবো যে এটা আমরা আপিলে যাব কি যাব না। কারণ যদি সেরকম যদি অ্যানোমালিস আমরা পাই তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা আপিল করব। এ রায়ে খালাসপ্রাপ্তরা খুশি হলেও সংক্ষুব্ধ সাজাপ্রাপ্ত আইনজীবী আজিজ মোহাম্মদ ভাইয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। আসামি পক্ষ থেকে প্রমাণ করতে পেরেছি যে আসামি ইমন, সানজিদুল ইমন ঘটনার সময় উপস্থিত ছিল না। এই জন্য মাননীয় আদালত আমাদেরকে বেকুশের খালাস দিয়েছে, এই জন্য আমরা খুশি। জুন মাসে যখন ক্লাবে গিয়েছিলেন এই ট্রাম্পস ক্লাবে, তখন সোহেল চৌধুরীর গার্লফ্রেন্ড সে আজিজ ভাই ইসে আসছে, আজিজ ভাই টেবিলে বসছেন, বসার পর এইটাকে নিয়ে সোহেল চৌধুরী তাকে গালিগালাজ করছেন এবং উনি তারপর দোকান থেকে চলে গেছেন। তারপর তো উনি দেশের বাইরে, উনি তো ঘটনার সময় বা ঘটনার হিসেবে আরও 6 মাস আগে থেকে বাইরে। রায়ে আদালত বলেন, উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে সকল অভিযুক্তকে সাজা দেয়া যায়নি। এছাড়া সাক্ষীরা পক্ষপাতদুষ্ট হয়ে গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন বলেও জানান আদালত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। মানব পাচার আইনে করা মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে 4 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর মামলা তদন্ত শেষ না হওয়ায় কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আর জামিন আবেদন করেন মিল্টন সমাদ্দারের আইনজীবী। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। পিকে হালদারের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক বাসুদেব ব্যানার্জি ও তার স্ত্রী পাপিয়া ব্যানার্জিকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। তবে বাসুদেব ব্যানার্জি ও তার স্ত্রী বিদেশে যেতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছেন আদালত। ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধে বুধবারও খার্কিভে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলো 3 শিশু। ন্যাটো ইউক্রেনে সেনা পাঠালে এর ফল বিপজ্জনক হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। সেই সাথে পশ্চিমা সমর্থন ছাড়া ইউক্রেন 2 সপ্তাহ যুদ্ধে টিকতে পারবে না বলে জানিয়েছেন
পুতিন প্রশাসন। এদিকে আবারও ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিল জার্মানি ও ফিনল্যান্ড। 2 বছর পেরিয়ে গেলেও থামেনি যুদ্ধ, আর এর মাসুল দিতে হচ্ছে বেসামরিকদের। সোমবারও রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো ইউক্রেনের খার্কিভ শহরে। শহরটির মেয়র জানালেন, স্কুল স্টেডিয়ামে বিস্ফোরণটি ঘটেছে, হতাহত হয়েছে 3 শিশু। এদিকে বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হলো, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনে যদি পশ্চিমা সামরিক জোট ন্যাটো সেনা পাঠায় তবে ভয়াবহ ফল ভোগ করতে হবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বললেন, ইউক্রেনে ফরাসি সেনা পাঠানো হলে তাদেরকে নিশানা করবে মস্কো। পশ্চিমারা ইউক্রেনকে সমর্থন বন্ধ করে দিলে 2 সপ্তাহের মধ্যেই বন্ধ হয়ে যাবে এই যুদ্ধ। একই দিনে জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস এবং ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। নিবির আমিন, নিউজ 24। এবারে খেলা সংবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত হয় এই ম্যাচের একাদশে দেখা যেতে পারে বেশ কয়েকটি পরিবর্তন, যদিও প্রতিপক্ষ নিয়ে ভাবতে চান না তাসকিন। জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। মিরপুরে 2 দলের লড়াই শুরু সন্ধ্যা 6টায়। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20-র আগে টাইগারদের অনুশীলনে নতুনত্ব সাকিব মুস্তাফিজ। ইনডোরের নেটে নেমেই কাটার মাস্টারের বল খেলেছেন মিস্টার 75। অন্য পাশে হাতুড়ুর তালিম নিচ্ছেন অধিনায়ক শান্ত সৌম্য। হয়তো সিকান্দার রাজার দলের বিপক্ষে জ্বলে ওঠার মন্ত্রই দিচ্ছেন শীর্ষদের। ঢাকায় ফিরে ব্যাটারদের নিয়ে বেশি মনোযোগী টাইগার মাস্টারমাইন্ড। এর আগে অবশ্য মিরপুরের সেন্টার উইকেটে রিশাদ হোসেনকে পরখ করে নিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। চলমান সিরিজ দাপটের সঙ্গে জিতলেও টাইগারদের টি-20 অ্যাপ্রোচ নিয়ে সমালোচনা চলছে, যদিও ওসব নিয়ে চিন্তিত নন তাসকিন। সেরাটা দিয়েই ম্যাচ জিততে চান এই ফাস্ট বোলার। আমাদের মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক। এখন আসলে দেখেন, আমরা যারা প্লেয়ার আছি, আমাদের কাজ কিন্তু যেখানেই খেলতেন আমি সর্বোচ্চ দিয়ে ভালো খেলার চেষ্টা করি। টি-20-তে 13 নম্বর দল জিম্বাবুয়ের বিপক্ষে আসলেই কেমন হচ্ছে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি? টিম ওয়াইজ এবং যে যার জায়গা থেকে যদি 5-10% ইমপ্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারবো এবং আমাদের স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট হবে। তো আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে, আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে আসছে। জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোট টিমের সাথে খেলে, কিন্তু হারলে কিন্তু সবাই বলবে জিম্বাবুয়ের সাথে হেরে গেছে। চতুর্থ ম্যাচে একাদশে দেখা যেতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। সাকিব মুস্তাফিজের সাথে ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় সৌম্য সরকার। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। ওরা ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।